হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশেষ করে 2 থেকে 3টে টপিক নিয়ে এবং তার উপর কী কী শর্ট কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে। প্রথমত, যাদের যেসব সিলেবাসে বা যে সেমিস্টারের সিলেবাসে কাস্ট আছে তারা এই ভিডিওটা দেখতে পারো। কাস্ট অ্যান্ড ফ্যামিলি বলতে স্পেসিফিক্যালি জয়েন্ট ফ্যামিলির ওপর আমরা আজকের ভিডিওটা আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে। এবং থার্ডলি সংস্কৃতাইজেশন বা সংস্কৃতায়ন। ওকে, এই 3টি টপিকের ওপর আজকের আমরা কিছু শর্ট কোশ্চেন আলোচনা করব। চলো শুরু করছি প্রথমেই, যে হোয়াট ইজ কাস্ট বা জাতির সংজ্ঞা দাও। দেখো, বিশেষ করে জাতির কথাটি সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান একদম বলা যেতে পারে যে সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা একটু কঠিন কাজ। এবং এখানে আমরা দুজন সমাজতাত্ত্বিক বা দুজন তাত্ত্বিকের কথা আমরা এখানে রেখেছি। দেখো, যে ডিএন মজুমদার এবং টিএন মদন মনে করেন জাতি হলো একটা বদ্ধ গোষ্ঠী, এটি একটি অন্তর্বৈবাহিক গোষ্ঠী, যেটা জাত ব্যবস্থার বৈশিষ্ট্য আমরা জানি, তাই তো। অন্তর্বৈবাহিক গোষ্ঠী মানে এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে এন্ডোগামি থাকে। এন্ডোগামি মানে কি? এন্ডোগামি হচ্ছে মানে অন্তর্বিবাহ, মানে একটা গোষ্ঠী পার্টিকুলার সেই গোষ্ঠীর বাইরে বিবাহ করতে পারবে না, এবং বংশানুক্রমিকতা আছে। তাহলে জাতি ব্যবস্থার মধ্যে এন্ডোগামি আছে এবং বংশানুক্রমিকতা আছে, অর্থাৎ বংশ পরম্পরায় একজন সমস্ত কিছুর পরিচয় পায়, জাত ব্যবস্থার মধ্য দিয়ে জাতের পরিচয় পায়। অধ্যাপক শ্রীনিবাস মনে করেন জাতিপ্রথা হলো এক সর্বভারতীয় ব্যবস্থা বিশেষ, কেননা জাতির অভ্যন্তরে সকলেরই স্থান জন্মসূত্রে নির্ধারিত হয়। তিনি কর্মের ধারণা ধর্মের ধারণার উপর গুরুত্ব আরোপ করেছেন। তাহলে দেখো, এখানে আমরা কিছু সমাজতাত্ত্বিকদের আলোচনা দিয়েই কিন্তু তুলে ধরার চেষ্টা করব, কারণ সোশিওলজিক্যাল ডেফিনেশন যখনই চাইবে, সোশিওলজিতে কোনো ডেফিনেশন চাইবে, আমি আমার মতো করে বললাম, ঠিক আছে, একটা ইন জেনারেল একটা ডেফিনেশন, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের একই সঙ্গে আমাদের সমাজতাত্ত্বিকদের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করতে হবে। সমাজতাত্ত্বিকরা কি বলেছেন এটা নিয়ে, হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে ফ্যামিলির সংজ্ঞা যদি তোমাদের পরীক্ষায় এমন আসে যৌথ পরিবার বলতে কি বোঝো, তুমি যৌথ পরিবার বলতে কি বোঝো, ইন জেনারেল যে কনসেপ্ট সেটা দিলে কিন্তু পুরো নম্বর পাবে না। সেটা তো দিলে ইন জেনারেল কনসেপ্ট, তার সঙ্গে কি করতে হবে, তার সঙ্গে একজন অন্তত সমাজতাত্ত্বিকের ডেফিনেশন অ্যাড করো, তাহলে 2 নম্বরের প্রশ্নে কনফার্ম তুমি 2 পাবে। ওকে, তাহলে শর্ট কোশ্চেন লিখে আসলাম, নম্বর পেলাম না, আমরা অনেক সময় বলি, কিন্তু কেন নম্বর পেলাম না, তার কারণ ইন জেনারেল সংজ্ঞাটার কিন্তু এখানে প্রায়োরিটি পাবে না। আমাকে চেষ্টা করতে হবে সমাজতাত্ত্বিক সংজ্ঞা দেওয়ার, সমাজতাত্ত্বিকরা কি বলছেন এটাকে নিয়ে। ওকে, তাহলে 2 নম্বর পেতে গেলে অবশ্যই একজন সমাজতাত্ত্বিকদের নাম, তোমার সমাজতাত্ত্বিকদের একটা সংজ্ঞা অ্যাড করা কিন্তু জরুরি। ওকে, চলো, তাহলে এগুলো হচ্ছে নম্বর বাড়ানোর খুব ছোট ছোট বিষয়, যেগুলো আমরা অনেকেই অ্যাভয়েড করি। চলো, 2 নম্বর চলে আসছি, জাতি ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য। জাত ব্যবস্থা মেনলি তোমাদের আছে, মানে মেনলি আজকের ভিডিও তো আমরা প্রথমেই বললাম যে কাস্ট এবং ফ্যামিলি নিয়ে, কিন্তু স্পেসিফিক্যালি মাইনর সোশিওলজি 2nd সেমিস্টার WB স্টেট ইউনিভার্সিটি। ওকে, তো তাদেরকে যে কেন্দ্র করে, যেহেতু তাদের সিলেবাসে কিন্তু জাত ব্যবস্থা আছে, তো সেক্ষেত্রে বৈশিষ্ট্য পড়তে হবে। জন্মসূত্রে নির্ধারিত, একদম খুব সিম্পল, যে জাত ব্যবস্থা জন্মভিত্তিক, মানে জাতির যে সদস্যপদ সেটা জন্মসূত্রে নির্ধারিত হয়, তাকে আজীবন সেই জাতের পরিচয় বহন করতে হয়। যে জাতে সে জন্মগ্রহণ করছে সেই জাতটাই তাকে, সেই জাতের পরিচয় তাকে আজীবন বহন করতে হয়। গুণগত যোগ্যতার নিরিখে জাতি পরিবর্তন করা যায় না। ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ, জেলের ঘরে জন্মগ্রহণ করলে জেলে, মুচির ঘরে জন্মালে ব্যক্তি মুচি বলেই চিহ্নিত হয়। বা এদের জাত ব্যবস্থার কখনো ব্যক্তিগত যোগ্যতা বা গুণগত যোগ্যতার নিরিখে পরিবর্তন করা যায় না। তাই বংশানুক্রমিকতা আমরা একটা বলতে পারি যে জাত ব্যবস্থা জন্মসূত্রে নির্ধারিত। তাহলে বংশানুক্রমিকতা জাতির অন্যতম বৈশিষ্ট্য। আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম MN শ্রীনিবাস এ কথাটা বলেছেন, তাই তো। 2 নম্বর যেটা আমরা একদম প্রথমেই আলোচনা করলাম, যে অন্তর্বিবাহ। অধ্যাপক SC দুবের মতে, এটা অস্ত নয়, হ্যাঁ, অন্তর্বিবাহ, যেটাকে আমরা ইংলিশে যে টার্মটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এন্ডোগামি।
এন্ডোগামি মানে হচ্ছে একই গোষ্ঠীর মধ্যে বিবাহ। ওকে, তাহলে অন্তর্বিবাহ মেনে চলে এমন জনগোষ্ঠী জাতি। তাহলে জাত ব্যবস্থার মধ্যে আজকে যে ব্রাহ্মণরা বা জেলেদের কথা বলি, যে ব্রাহ্মণরা যখন ব্রাহ্মণদের বিবাহ ব্রাহ্মণদের মধ্যেই হচ্ছে, জেলের বিবাহ জেলের মধ্যেই, মুচির বিবাহ মুচির নামক যে গোষ্ঠী সেই গোষ্ঠীর মধ্যেই হচ্ছে। তাহলে এই যে জনগোষ্ঠী, এক একটা জনগোষ্ঠী তাদের গোষ্ঠীর মধ্যেই বিবাহ প্রথার যে রীতি সেটাই কিন্তু জাত ব্যবস্থার বৈশিষ্ট্য। যদিও বর্তমান সময়ের নিরিখে, এটা বলে রাখি, আমি গতদিন প্রশ্নে আলোচনা করেওছি, বর্তমান সময়ের নিরিখে কিন্তু প্রচুর কিছু চেঞ্জ হয়েছে। আমরা যদি জাত ব্যবস্থাকে একটু খেয়াল করি, আমরা আমাদের চারপাশটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো যে আমাদের জাত ব্যবস্থার কিন্তু বৃহৎ একটা পরিবর্তন ঘটেছে, তাই তো? সময়ের নিরিখে বা সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেই পরিবর্তনগুলো লক্ষ্য করেছি। তাহলে প্রত্যেক জাতিভুক্ত পাত্রপাত্রীকে সেই জাতির মধ্যেই বিবাহ করতে হয়, এটা জাত ব্যবস্থার অ্যাকচুয়ালি নিয়ম, যেটা জিএস ঘুরে তোমরা জিএস ঘুরে প্রদত্ত 6টি বৈশিষ্ট্য অবশ্যই পড়ে রেখো বড় প্রশ্নের জন্য। যারা ডব্লিউবি স্টেট ইউনিভার্সিটির মাইনর সেকেন্ড সেমিস্টারে আছো তারা অবশ্যই জিএস ঘুরের 6টি বৈশিষ্ট্য পড়ে রেখো। জিএস ঘুরেতে এই কথা বলেছেন যে অন্য কোনো জাতির সাথে বৈবাহিক সম্পর্কের লোকনীতি বিরুদ্ধ বলে মনে করা হয়, যেমন জাতির নিয়ম অনুসারে ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণেরই বৈবাহিক সম্পর্ক হয়, অন্য জাতির সাথে হয় না। এটা হচ্ছে জাত ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, জন্মসূত্র নির্ধারিত আর অন্তর্বিবাহ। এবং খুব ইজি কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আসার মতো প্রশ্ন জাত ব্যবস্থার বৈশিষ্ট্য। সেই জন্য জাত ব্যবস্থাটাকে একটু খেয়াল করবো, ভালো করে পড়বে। আর আজকের আলোচনাটা শুধু শর্ট প্রশ্ন নয়, আমার এই ভিডিওটি দেখলে আশা করছি আপকামিং যে তোমাদের এক্সাম রয়েছে সেই এক্সামের কি কি প্রশ্ন আসতে পারে সেই পার্সপেক্টিভও আমি কিছু পার্ট বলে দিচ্ছি। এই যে জাত ব্যবস্থা অবশ্যই পড়তে হবে, কনফার্ম তোমরা ধরে নাও জাত ব্যবস্থা থেকে প্রশ্ন আসবেই, তোমরা 2-এই পাও, 5-এই পাও বা 10-এই পাও। ওকে, চলো। থার্ড, বর্ণ। জাত ব্যবস্থা আলোচনা প্রসঙ্গে আরেকটা কথা আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে ঋগ্বেদের পুরুষ সূক্তের ভাষায় বর্ণ কথাটি আলোচিত হয়েছে। আমরা এই যে বর্ণ থেকেই কিন্তু জাত ব্যবস্থার উৎপত্তি বলে তাত্ত্বিকরা মনে করেন। আচ্ছা, বর্ণ কি ছিল? বর্ণ আর জাতের মধ্যে পার্থক্য কি? দেখো, শাস্ত্রীয় বিধান অনুসারে ভারতের হিন্দু সমাজে কি ছিল মনে পড়ছে? চতুর্বর্ণ, 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো তো বর্ণ ছিল। হ্যাঁ, ভাষা অনুসারে প্রজাপতি ব্রহ্মার চতুর্বর্ণের সৃষ্টিকর্তা, মানে প্রজাপতি ব্রহ্মাই এই চতুর্বর্ণ সৃষ্টি করেছিল এবং ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণদের উৎপত্তি হয়েছিল। সে কারণে ব্রাহ্মণদের আমাদের সমাজের দৃষ্টিকোণে ব্রাহ্মণকে সবার উঁচুতে রাখা হয় এবং যে শিক্ষা দান করা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো ব্রাহ্মণ কিন্তু সেগুলোকে কন্ট্রোল করে। বাহু থেকে ক্ষত্রিয়, আর উরু বা জানু থেকে বৈশ্য, আর পদযুগল থেকে শূদ্র। অর্থাৎ এই অনুযায়ী দেখো, প্রত্যেকটা এই অনুযায়ী আমরা একটা স্তর বিন্যাস দেখতে পেয়েছি, তাই না? তাহলে এই দৃষ্টিকোণ থেকে সমাজের চতুর্বর্ণ মর্যাদাগত স্থান দিক থেকে পৃথক। ব্রাহ্মণরা যে মর্যাদা পায় ক্ষত্রিয়রা সেটা পায় না, আবার ক্ষত্রিয়রা যেটা পাচ্ছে সেটা বৈশ্যরা পায় না, এবং পদযুগল থেকে উৎপত্তি শূদ্র তারাও বৈশ্যদের সমতুল্য মর্যাদা পায় না, তাই না? তাহলে এই যে জাত ব্যবস্থা, এর থেকেই কিন্তু আমাদের এই যে বর্ণ ব্যবস্থা, এই বর্ণ ব্যবস্থা থেকেই কিন্তু জাত ব্যবস্থার উৎপত্তি হয়েছে বলে মনে করেন। অধ্যাপক এস.সি. দুবের মতে সামাজিক স্তর বিন্যাসের বিভিন্ন জাতির অবস্থান নির্দেশক মাপকাঠি হলো বর্ণ। ওকে, সামাজিক স্তর বিন্যাস, সেটা স্তর বিন্যাস, তো একটা স্তর বিন্যাস হচ্ছে কে কোথায় অবস্থান করছে, এই সমস্ত কিছুর মাপকাঠি কিন্তু বর্ণ, মানে বর্ণ দিয়েই মাপ তৈরি করা হচ্ছে। যে একজন ব্রাহ্মণ তার মানে সে আমাদের সমাজের সবচেয়ে উঁচুতে, একজন শূদ্র তার মানে সে আমাদের সমাজের সবচেয়ে নিচুতে। তাহলে এক একটি বর্ণের স্তরে একই মর্যাদা সম্পন্ন একাধিক জাতির অবস্থান নির্দিষ্ট হয়। ওকে, ক্লিয়ার? বর্ণ গেল। তারপর চলে এসছি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতি আর বর্ণের দুটি পার্থক্য লেখো। দেখো, জাতি আর বর্ণ জাতির আপাত আলোচনায় আমরা বুঝতে পারছি যে বেশ কিছু পার্থক্য আছে, এদের মধ্যে বেশ কিছুটা পার্থক্য কিন্তু আছে। প্রথমত বর্ণ ব্যবস্থায় বলি যে বর্ণ ব্যবস্থা মানব সমাজের গঠনের প্রায় সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়েছে। কারণ বর্ণ ব্যবস্থা, তাহলে বোঝা যাচ্ছে বর্ণ ব্যবস্থা প্রচুর প্রাচীন, এবং জাতি ব্যবস্থার আবির্ভাব কিন্তু অনেক বহুকাল পরে ঘটে, মানে অপেক্ষাকৃত নবীন, এই কথাটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যে অপেক্ষাকৃত, বর্ণ ব্যবস্থার অপেক্ষাকৃত কিন্তু নবীন।
দ্বিতীয়ত উৎপত্তিগত দিক থেকে যেটা বললাম প্রাচীন আর তুলনায়, সেই জন্যই এই কথাটা এখানে আমরা অপেক্ষাকৃত বা তুলনায় এই কথাটা আমরা ব্যবহার করব। তাহলে বোঝা গেল একটা আমাদের মানব সমাজ গঠনের সঙ্গে সঙ্গে বর্ণ ব্যবস্থার উৎপত্তি হয়েছিল, আর অন্যদিকে জাত ব্যবস্থা কিন্তু অনেক সময় পর তার আবির্ভাবকাল আমরা দেখতে পেয়েছি। তৃতীয়ত অনেকে এরূপ মনে করেন যে বর্ণ ব্যবস্থার পূর্ণাঙ্গ পরিস্থিতি জাতি ব্যবস্থার উৎপত্তি হয়, মানে বর্ণ ব্যবস্থার পরিস্থিতিতেই জাতি ব্যবস্থা আসে, তাই জাতি ব্যবস্থার মধ্যে বর্ণ ব্যবস্থার অনেক কিছুই অবস্থান করতে থাকে, তাই না? কিন্তু বর্ণ ব্যবস্থা একাকী বহুকাল অবস্থান করলেও বর্ণকে বাদ দিয়ে জাত ব্যবস্থা অবস্থান করতে পারে না। সুতরাং বলা যায় কি, তাহলে বুঝতে পারছো বর্ণ কিন্তু স্বয়ং সম্পূর্ণ ব্যবস্থা, মানে বর্ণ নিজে থেকেই পরিপূর্ণ, বর্ণ জাত ব্যবস্থার উপর নির্ভর করেনি। পক্ষান্তরে জাতি সেই অর্থে কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়, জাতি তো স্বয়ংসম্পূর্ণ নয়। বারবার আমরা বলছি যে বর্ণ ব্যবস্থা থেকেই এই জাত ব্যবস্থার উৎপত্তি, তাহলে স্বয়ংসম্পূর্ণ কি হলো না। চলো, চতুর্থত জাতি ব্যবস্থায় বর্ণের প্রাধান্য এত বেশি যে অনেকেই বর্ণ বা জাতির অভ্যন্তরে পার্থক্য করতে অপারগ। গেল, এবার নেক্সট পার্টে চলে আসি আমরা, সংস্কৃতায়ন, যেটাকে আমরা বললাম সংস্কৃতাইজেশন, এস বা জেডও আমরা দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এই ধারণাটি কে দেন? এম.এন. শ্রীনিবাস, বিখ্যাত ভারতীয় সমাজতাত্ত্বিক এম.এন. শ্রীনিবাস। আধুনিক ভারতের সামাজিক পরিবর্তনের ধারাকে ব্যাখ্যা করার জন্যই কিন্তু এম.এন. শ্রীনিবাস এই সংস্কৃতায়ন বা সংস্কৃতাইজেশন ওয়ার্ডটির অবতারণা বা বাচ্যটির অবতারণা করেছেন। কোথায়? তার একটা গ্রন্থে, রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি অ্যামং দি কুকস অফ সাউথ ইন্ডিয়া গ্রন্থে। এই যে কুকস, এই কুকস একটা উপজাতি যেটা সাউথ ইন্ডিয়ার কর্ণাটকে, হ্যাঁ, এবং মনে রাখবে এটা কর্ণাটক স্টেটের এই কুকসের উপর তিনি স্টাডি করেছিলেন, এবং সেখানে তিনি বারবার বলছেন সামাজিক পরিবর্তনের ধারা দেখিয়েছেন, যে সমাজ পরিবর্তন হচ্ছে। এই যে আমরা একটু আলোচনা প্রসঙ্গে বললাম না যে জাত ব্যবস্থার এখন সময়ের নিরিখে অনেক পরিবর্তন হচ্ছে। আজকে 2024-এ দাঁড়িয়ে জাত ব্যবস্থার অনেক পরিবর্তন লাস্ট 30 থেকে 40 বছরে আমরা লক্ষ্য করেছি। তাহলে সংস্কৃতায়ন কি এবার দেখি, তাহলে কে অবতারণা করেছেন, কোন গ্রন্থে করেছেন সেটা বললাম, কি কারণে করেছেন? সামাজিক পরিবর্তনের জন্য করেছেন, মানে সামাজিক পরিবর্তনের ধারাকে দেখানোর জন্য এই ধারণাটি দিয়েছেন। তাহলে এবার দেখি সংস্কৃতায়ন বলতে কি বোঝায়। সংস্কৃতায়ন হলো একটা প্রক্রিয়া, প্লিজ হাইলাইট দিস ওয়ার্ড। সংস্কৃতায়ন কিন্তু একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে একটি হিন্দু জাত অথবা আদিবাসী অন্য কোনো গোষ্ঠীর, তাহলে যে গোষ্ঠী হোক সেই গোষ্ঠী তার থেকে অপেক্ষাকৃত একটি উচ্চ এবং সাধারণত দ্বিজ জাতের অভিমুখে নিজের প্রথাসমূহ, অনুষ্ঠানাদি, ভাবাদর্শ, জীবনচর্চা পরিবর্তন করে। আচ্ছা, দ্বিজ কাদেরকে বলা হয়? ব্রাহ্মণদেরকে। কেন দ্বিজ বলা হয়? যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, আমি পরের ভিডিওতে বলে দেবো ব্রাহ্মণদেরকে কেন দ্বিজ বলা হয়। তো আমি চাই তোমরা একটু পার্টিসিপেট করো, একটু যদি কারো জানা থাকে ব্রাহ্মণদের কেন দ্বিজ বলা হয় কমেন্ট করে জানিও। এটুকু বলে দিলাম, দ্বিজ মানে ব্রাহ্মণ। তাহলে প্রথমত সংস্কৃতায়ন এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি হিন্দু জাত, আদিবাসী বা অপেক্ষাকৃত নিচু জাতি, তাদের থেকে অপেক্ষাকৃত উঁচু কোনো জাতির প্রথা, অনুষ্ঠান, ভাবাদর্শ, জীবনচর্চা অনুকরণ করে তাদের সমকক্ষ হওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাই, বা তাদের সেই অনুযায়ী তাদের জীবনচর্চা পরিবর্তন করে। এই যে প্রক্রিয়া, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সোসাইটির নিম্ন স্তরে থাকা একটা জাতি সোসাইটির উচ্চ স্তরে থাকা একটা জাতিকে অনুকরণ করে তাদের সমকক্ষ হওয়ার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করে থাকি। ক্লিয়ার? আমরা প্রচেষ্টা একটা লক্ষ্য করে থাকি। এই যে প্রচেষ্টা আমরা লক্ষ্য করলাম, এই যে প্রচেষ্টা বা এই প্রক্রিয়াটাই হচ্ছে সংস্কৃতায়ন। ভীষণ ইজি একটা কনসেপ্ট। আমি আরেকটু সোজাভাবে বলি, দেখবে আমাদের সোসাইটিতে আমরা এই সংস্কৃতায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এম.এন. শ্রীনিবাস যেটা দেখাচ্ছেন, যে সোসাইটির নিম্ন অঞ্চলে বসবাসকারী কিছু মানুষ বা নিম্ন জাতি
ভুক্ত মানুষ তারা তাদের থেকে অপেক্ষাকৃত উঁচু জাতির মানুষজনের রীতিনীতি কালচারকে ফলো করে তাদের সমকক্ষর একটা প্রচেষ্টা, ঠিক যেমনটা আমরা করি একটা ক্লাসে। কি করি? একটা ক্লাসে ফার্স্ট বয়, তোমরা যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় ছিলে তারাও ফলো করবে, আর যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় হওয়ার প্রচেষ্টা চালিয়েছো তারাও ফলো করবে। যে আমরা বেসিক্যালি একটা ক্লাসের যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, একটা তার যে পড়ার প্রসেস, সে কোথায় টিউশন পড়ছে, সে কী বই ফলো করছে, তাই তো এই বিষয়গুলো আমরা একটা দেখেছি যে ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিষয় কাজ করে যে তাদের প্রসেসটাকে ফলো করা, হয়তো তাহলে আমরা ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হতে পারবো। ক্লিয়ার? এই প্রচেষ্টাটা কিন্তু এই প্রক্রিয়াটা যখন জাত ব্যবস্থার মধ্যে আমরা দেখেছি, তখনই আমরা সেটাকে বলছি এমএন শ্রীনিবাসের অনুযায়ী সংস্কৃতায়ন। ওকে, চলো পরবর্তীটা অবসংস্কৃতায়ন। অবসংস্কৃতায়ন কিন্তু পুরো উল্টো প্রসেস, মানে উচ্চ থেকে নিম্নের দিকে আসা হচ্ছে এই প্রসেসে। হ্যাঁ, আর আমরা সংস্কৃতায়নে দেখেছিলাম নিম্ন থেকে উচ্চর দিকে, মানে নিচু জাতির মানুষজন উচ্চ জাতিকে ফলো করছিল। তাহলে এটা একটা প্রক্রিয়া যার মধ্য দিয়ে ভারতের নিম্নমুখী সচলতা দেখা পরিলক্ষিত হয়, যার মধ্য দিয়ে মানুষ নিম্ন সামাজিক মর্যাদা সম্পন্ন জাতিতে পরিণত হচ্ছে। সমসাময়িক ভারতবর্ষে এটি খুব লক্ষ্য করা যায়। নিম্ন জাতির জন্য বরাদ্দ অনেক সরকারি সুযোগ সুবিধা আছে, তাই না? সেই সুযোগ সুবিধা লাভের উদ্দেশ্যে অনেক মানুষ নিম্ন জাতিতে নাম নথিভুক্ত করছে। তাহলে এই যে প্রসেস, কেউ এসসি সার্টিফিকেট বের করে নিচ্ছে, কেউ এসটি সার্টিফিকেট বের করে নিচ্ছে, বিকজ অফ টেকিং দি অ্যাডভান্টেজ অফ গিভেন বাই গভর্নমেন্ট। ক্লিয়ার? সংস্কৃতায়ন এবং অবসংস্কৃতায়ন এর সঙ্গে দুজন সমাজের থেকে নাম লেখে। তোকে এমএন শ্রীনিবাস তো সংস্কৃতায়ন ধারণা দিয়েছে বললাম, আর ডিএন মজুমদার তার প্রকাশিত কাস্ট অ্যান্ড কমিউনিকেশন ইন ইন্ডিয়ান ভিলেজ গ্রন্থে অবসংস্কৃতায়নের কথা বলেছেন। ওকে, এরপর আরেকটা পার্ট আসছে যেটা এমএন শ্রীনিবাস বলেছেন, এটাও তোমরা একটু দেখে রেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডমিনেন্ট কাস্ট কাকে বলে? আধিপত্যশীল জাতি সেই জাতি যারা অর্থনৈতিক সামাজিক ক্ষমতাকে কাজে লাগিয়ে জাতিগত স্তর বিন্যাসে সবার উপরে অবস্থান করে। যেমন অর্থনৈতিক, তাদের কি থাকবে? অর্থাৎ একটা সোসাইটিতে সবার উঁচুতে যারা রয়েছে তাদের কি থাকবে? অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা থাকবে। তাদের জাতি ব্যবস্থার স্তর বিন্যাসে সবার উঁচুতে থাকবে, উচ্চ স্থানটা তাদের জন্য থাকবে ডমিনেন্ট। ওকে, ডমিনেন্ট কাস্ট বলছি। সংখ্যাগত বিচারে অন্য জাতির তুলনায় বেশি থাকবে। এই যে তিনটি বৈশিষ্ট্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, চল। আচ্ছা, কয়েকটি প্রভুত্বকারী জাতির উদাহরণ দাও। এখানে তোমরা একটু দেখে রেখো, যেমন সাউথ ইন্ডিয়া, বিশেষ করে দক্ষিণ ভারতের বেশ কিছু জাতি রয়েছে যারা কিন্তু প্রভুত্বকারী বা আধিপত্যশীল জাতি হিসেবে পরিচিত ছিল। ওকে, একটু দেখে নেবে। এরপর জাতীয়, আচ্ছা লাস্ট প্রশ্ন আসছে আমাদের আজকের, না ফ্যামিলি নিয়ে দুটো পার্ট বলবো, তারপরে শেষ করব। জাতি ও রাজনীতি বলতে কি বুঝো? জাতি আন্দ্রেবেতের মতে ভারতবর্ষের প্রথম দিকে রাজনীতির উচ্চবর্ণের মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে উচ্চবর্ণের লোকের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। এখন কি আছে? নেই। সমাজের বৃহত্তর অংশের মানুষের মধ্যে প্রসারিত হয়েছে। আন্দ্রেবেতের মতে ভারতীয় সমাজের অন্যান্য ক্ষেত্রের চেয়ে রাজনৈতিক ব্যবস্থায় একটা মৌলিক পরিবর্তন হয়েছে, এবং ওয়াইনারের মতে ভারতীয় সমাজে দারুণভাবে রাজনীতিকরণ হয়েছে। তো সেক্ষেত্রে সমাজের ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে রাজনীতি একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। তবে কারো মতে নিম্নবর্ণের জাতিগুলি অধিকাংশ সদস্যই দরিদ্র নিরক্ষর, ফলে রাজনীতির প্রকৃতি কৌশল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, কিন্তু তারা রাজনীতির অংশ। জাত ব্যবস্থাকে নিয়ে রাজনীতি পরিচালিত হচ্ছে, বা জাত ব্যবস্থা কোথাও গিয়ে রাজনীতির একটা অংশ হয়ে উঠেছে, যেটা একটা সময় ছিল না। ওকে, চলো নেক্সট আসছি আমরা, যৌথ পরিবার কাকে বলে? ডক্টর ইরাবতী কার্ভে, এটা ডক্টর দেবে, ইরাবতী কার্ভে তার কিংশিপ
কিংশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে, এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, তিনি যৌথ পরিবারের একটা সংজ্ঞা দিয়েছে যে যৌথ পরিবার হলো এমন একটা দল বা জনগোষ্ঠী যারা একই ছাদের তলায় বসবাস করে, নাম্বার 1 কন্ডিশন। একই হাড়ির রান্না খায়, 2 নম্বর কন্ডিশন। একই সম্পত্তির অধিকারী, 3 নম্বর কন্ডিশন। একই ঈশ্বর সাধনায় গ্রহণ করে, 4 নম্বর। এবং তারা পরস্পরের সাথে গভীর আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ। এই যে 5টা কন্ডিশন অবশ্যই থাকতে হবে বলে ইরাবতী কার্ভে মনে করেন। ভারতে যৌথ পরিবার সুপ্রাচীনকাল থেকেই চলে আসছে, কিন্তু বর্তমান সময়ে এই যৌথ পরিবারের মধ্যে একটা ডিসইন্টিগ্রেশন দেখা গেছে, অর্থাৎ যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে গেছে, ব্রেকডাউন হয়েছে। এই যে ভেঙে গেছে তার পিছনে 2টি গুরুত্বপূর্ণ ঘটনার প্রভাব আমরা দেখতে পাই। একটা হচ্ছে শিল্পায়ন, নাম্বার 2 নগরায়ন। শিল্পায়ন নগরায়নের প্রভাবে যদিও কাঠামোগত পরিবর্তন হয়েছে, কিন্তু এই প্রথা সম্পূর্ণ বিলুপ্ত কিন্তু হয়নি। ওকে, চল তারপর আসছি যৌথ পরিবার। তাহলে বৈশিষ্ট্য কি? যৌথ পরিবারের বৈশিষ্ট্য বৃহৎ আকার, কারণ যৌথ পরিবারের সদস্য সংখ্যা কি হয়? সদস্য সংখ্যা কিন্তু বেশি থাকে। কারণ মনে রাখবে যৌথ পরিবার মানে, আরও একজন তাত্ত্বিকের কথায় আমরা দেখেছি, তিনি বলছেন 2 প্রজন্মের বেশি থাকতে হবে। 2 প্রজন্মেরও বেশি প্রজন্ম যখন একটা পরিবারে থাকে তখনই আমরা সেটাকে যৌথ পরিবার বলবো। তাহলে একই আবাস, একই রান্নাঘর, একই দেবদেবী, একই সম্পত্তি, পিতৃতান্ত্রিকতা, কারণ আমরা জানি যৌথ পরিবারে পিতৃতান্ত্রিকতা আছে, অর্থাৎ পুরুষ সদস্য এই পরিবারের নিয়ন্ত্রা, পুরুষ সদস্য হলো এই পরিবারের হেড। স্বয়ংসম্পূর্ণতা, এবং তারা স্বয়ংসম্পূর্ণ, তাদের নিজেদের প্রয়োজন, সেই পরিবারের প্রয়োজন প্রত্যেকটা সদস্য তাদের পরিবারের মধ্যে সেটা সম্পন্ন করে থাকে। ওকে, তাহলে যৌথ পরিবারের এই বৈশিষ্ট্যগুলি যদি তোমাদের এমনটা আসে যে 2টি বৈশিষ্ট্য লেখো, তাহলে ছোট্ট করে এই 2টি বৈশিষ্ট্য লিখে একটু ব্যাখ্যা করে দেবে। হ্যাঁ, 1 থেকে 2টি সেন্টেন্স লিখে দেবে। কেমন? মানে বৃহৎ আকারটা আমি যেটা বললাম সেটাই লিখবে, যে যৌথ পরিবার সাধারণত আমরা দেখি যে বৃহৎ আকারের হয়, এখানে সদস্য সংখ্যা অনেক হয়, তার সদস্য সংখ্যা অনেক বেশি হয়, কারণ 2 প্রজন্মেরও বেশি প্রজন্ম একই পরিবারে একসঙ্গে বসবাস করে থাকে। ওকে, চলো। আচ্ছা, যৌথ পরিবারের সুবিধা কি? যৌথ পরিবারের স্থায়িত্ব বেশি, সদস্যদের নিরাপত্তা থাকে, একদম কারেক্ট, এবং যৌথ পরিবার তার সদস্যদের আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে। যৌথ পরিবারে সঞ্চয়ের হার বেশি, এটাও মনে রাখতে হবে, সঞ্চয়ের হারটা কিন্তু বেশি। তার ফলে কোনো আর্থিক সমস্যায় যদি কোনো ব্যক্তি পড়ে, তার যে আর্থিক নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু যৌথ পরিবার প্রদান করে থাকে। ওকে, তো শুধু তো সুবিধা নিলে হবে না, অসুবিধাও কিছু আছে, তাহলে দেখে নিই অসুবিধাগুলো কি। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি যে অনলাইন ক্লাস এবং স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করা হয়। তোমরা যারা ইন্টারেস্টেড আছো অনলাইন ক্লাস বা স্টাডি মেটেরিয়ালসের জন্য, এবছরের যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে, তোমরা আশা করছি এই মুহূর্তে স্টাডি মেট তোমাদের প্রয়োজন নেই। আর যদি প্রয়োজন থাকে অবশ্যই তোমরা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানিও। আর পরবর্তী সেমিস্টারের জন্য আমরা ফিজ 800 থেকে 900-র মধ্যে রাখি। হ্যাঁ, 800 থেকে 900, তোমাদের মাইনর, যেহেতু মাইনর সোশিওলজি যারা, তাদের 800 থেকে 900-র মধ্যে ফিজ রাখা হয়। এর মধ্যে তোমরা স্টাডি ম্যাট এবং অনলাইন ক্লাস সমস্ত কিছু পাবে, এবং 1 টাইম কিন্তু, হ্যাঁ, মানে মান্থলি 800 থেকে 900 নয়। হ্যাঁ, যাই হোক, চলো এবার চলে আসি আমরা পরের প্রশ্নে। যৌথ পরিবারের অসুবিধা। যৌথ পরিবার ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় ব্যক্তিগত উদ্যোগকে স্তীমিত করে দেয়, অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা কিন্তু এখানে কম। কারণ পিতৃতান্ত্রিক পরিবার, নারীর স্বাধীনতা তো আরও বেশি কম, চিন্তা করার একটা ব্যক্তির চিন্তা করার যে স্পেস, সেটাও কিন্তু অনেকটা কম থাকে। যৌথ পরিবার সামাজিক সচলতাকে সীমাবদ্ধ রাখে, এবং যৌথ পরিবার নারীদের মর্যাদাকে তেমন গুরুত্ব দেয় না, কারণ যৌথ পরিবার মনে রাখবে তান্ত্রিকতাকে বেশি প্রায়োরিটি দেয়, যার ফলে এটা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা কমছে, মানে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে বিভিন্ন কারণে। যৌথ পরিবার ব্যক্তিগত গোপনীয়তাকে বর্জন করে, তার ফলে কোথাও গিয়ে একটা ব্যক্তির যে প্রাইভেট স্পেস, একটা ব্যক্তির যে প্রাইভেসি,
একটা ব্যক্তির প্রাইভেসিটা কিন্তু এখানে বজায় থাকে না অনেক সময়, তো এটা একটা কারণ হতে পারে। ওকে, এবং লাস্ট কোশ্চেন আজকে আমাদের, যৌথ পরিবারের ভবিষ্যৎ কি? যৌথ পরিবার ব্যবস্থায়, যৌথ পরিবার একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আমাদের ভারতীয় পরিবার ব্যবস্থায়। কিন্তু সুপ্রাচীন কাল থেকেই আমরা দেখে আসছি যে এই পরিবার ব্যবস্থা ছিল, কিন্তু শিল্পায়ন, নগরায়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্যকরণ মানে যেটাকে পশ্চিমীকরণ বলি আমরা, হ্যাঁ, এই ধারণাটিও কিন্তু এমএন শ্রীনিবাস দিয়েছেন। বিশ্বায়ন, আধুনিক আইন, এই সমস্ত কিছুর ফলে কাঠামোর পরিবর্তন হয়েছে, কিন্তু বিলুপ্ত হয়নি। তাই দেশাই, কাপাডিয়া প্রমুখ সমাজবিজ্ঞানী পর্যবেক্ষণ করেন অধিকাংশ ক্ষেত্রে যৌথ পরিবার বাহ্যিক কাঠামোর পরিবর্তন সংঘটিত হলেও এর সনাতন মনোভাব কিন্তু অত্যন্ত প্রবল। তো ভবিষ্যতে হয়তো এর পরিবর্তন আরও হবে সময়ের সঙ্গে, কারণ যৌথ পরিবার ব্যবস্থা যেমন আমাদের সমাজের বিভিন্ন উপাদানের পরিবর্তন হয়েছে, একই সঙ্গে পরিবার ব্যবস্থা তার পরিবর্তন ঘটিয়েছে। এখন আমরা দেখে থাকি একক পরিবার বেশি, এবং আরেকটি ধারণা আছে এক্সটেন্ডেড ফ্যামিলি। এই এক্সটেন্ডেড ফ্যামিলি ধারণাটাও কিন্তু এখন এসেছে, যেটাকে আমরা বর্ধিত পরিবার বলে থাকি। এটা যৌথ পরিবারের একটা অল্টারনেটিভ হিসেবে বা স্ট্রাকচারের পরিবর্তন হিসেবে এসেছে বলা যেতে পারে। ওকে, চলো তাহলে এই পর্যন্তই। আশা করছি এই শর্ট কোশ্চেনগুলো থেকে তোমরা কিছুটা হলেও কমন পাবে, হেল্পফুল হবে, কনসেপ্ট বিল্ডিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে। আমি চেষ্টা করি তোমাদের আলোচনার মধ্য দিয়ে কনসেপ্ট বিল্ড আপ করানো, যাতে তোমরা নিজে থেকে কিছু লিখতে পারো। ওকে, তো যদি হেল্পফুল হয় তাহলে একটা কমেন্ট করে জানিও, যে অন্তত পক্ষে একটা অ্যাকনলেজ করে ভালো লাগে, তাহলে পরের ভিডিওটাতে এফর্ট দিতে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।